আজকে আমি আপনাদের কাছে এক্সপ্লেইন করতে যাচ্ছি কিছুদিন আগেই রিলিজ পাওয়া অজয় দেবগনের 'শয়তান' মুভি। অজয় দেবগনের মুভি মানেই মুভিতে আর কিছু থাক না থাক ভালো একটা কাহিনী পাবেন শিওর থাকেন। যে কাহিনীর মধ্যে আপনি ডুবে যেতে পারবেন। তাছাড়া এই মুভিতে আরও একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার রয়েছে, মাধবন, যাকে আপনারা 'থ্রি ইডিয়টস' দেখার পর থেকে খুব ভালোভাবেই চেনেন। 'থ্রি ইডিয়টসে' মাধবনের যে লুকটা আপনারা দেখেছিলেন, এখানে একদম তাকে বিপরীতভাবে দেখতে পাবেন। ছেলেটা অসাধারণভাবে একটা শয়তানের ক্যারেক্টার প্লে করেছে। তো চলুন আর দেরি না করে আমরা কাহিনীতে চলে যাই। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই একটা লোক জঙ্গল থেকে একটা মরা ইঁদুর হাতে নেয় আর তারপর সেখান থেকে চলে যায়। এরপর সিন পরিবর্তন হয়। এটা হলো কবির আর এটা তার ছেলে ধ্রুব। ধ্রুব গাড়ির ভেতরে বসে বসে নতুন একটা গানের লিরিক্স বানানোর চেষ্টা করছে। এটা হলো জাহ্নবী, কবিরের মেয়ে। কবির এখানে জাহ্নবীকে কলেজ থেকে নিতে এসেছে। গাড়িতে ওঠার পর জাহ্নবী কবিরকে জানায় সে তার বন্ধুদের সাথে লাদাখ ট্যুরে যেতে চায়। কবির প্রথমে রাজি না হলেও জাহ্নবীর জোরাজুরিতে তার স্ত্রী জ্যোতির সাথে কথা বলে রাজি হয়ে যায়। কিন্তু তার আগে তারা তাদের ফার্ম হাউসে বেড়াতে যাবে। ফার্ম হাউসে যাওয়ার পথে তারা রাস্তার পাশে একটি ধাবায় খেতে বসে। হোটেলের পরাটায় অনেক বেশি তেল থাকায় জাহ্নবী সেটা খেতে চায় না, কারণ জাহ্নবী খুবই হেলথ কনসিয়াস একটা মেয়ে। খাওয়া শেষে কবির হোটেল বয়ের কাছে 2 কাপ চা চাইলে হোটেল বয় বলে, টোকেন নিয়ে আসুন, তারপরে আমি চা দিব। এই টোকেন নিতে গেলে আবার খুচরা টাকার দরকার হয়, কিন্তু কবিরের কাছে ওই মুহূর্তে খুচরা কোনো টাকা ছিল না। ঠিক তখনই কবিরের পাশে আমরা মাধবানকে দেখতে পাই, যার নাম এখানে ভানরাজ। ভানরাজ 3টা চায়ের অর্ডার করে, তারপর কবিরের টেবিলে এসে কবিরকে চায়ের অফার করে। কবির নিতে না চাইলে ভানরাজ বলে, মাত্র 20 টাকার জন্য চা খেতে পারবেন না? তা কি করে হয়? সমস্যা নেই, কখনো সুযোগ পেলে আপনিও আমাকে কোনো একদিন 1 কাপ চা খাইয়ে দিন। তখন কবির ভানরাজকে তার টেবিলে বসার অনুরোধ করলে ভানরাজও খুশি হয়ে তাদের টেবিলে জয়েন করে। এরপর তাদের মধ্যে টুকটাক কথা হতে থাকে। কবির তার পুরো ফ্যামিলির সাথে ভানরাজের পরিচয় করিয়ে দেয়। এর মাঝে কবিরের ফোনে কল আসলে কবির সাইডে যায় কথা বলতে। তারপর ভানরাজ জাহ্নবীর সাথে টুকটাক কথা বলতে থাকে। জাহ্নবী পরোটা খাচ্ছিল না বলে ভানরাজ বলে, ঠিক আছে, তোমার পরোটা আমি খাচ্ছি, তুমি এই লাড্ডুটা খাও। আর জাহ্নবী যে না লাড্ডুটা মুখে দেয়, তার কাছে সবকিছু অদ্ভুত লাগতে থাকে। আর পেছনে ভয়ঙ্কর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতে থাকে। আর এখান থেকেই মুভির আসল কাহিনী শুরু হয়। জাহ্নবী অবাক হয়ে ভানরাজের দিকে তাকিয়ে থাকে, আর ভানরাজও এক দৃষ্টিতে জাহ্নবীর দিকে তাকিয়ে থাকে। ততক্ষণে কবির চলে আসে। ভানরাজ জাহ্নবীকে বলে, দেখো, খাবারের অপমান করতে হয় না, পরোটাটা খেয়ে নাও। আর তখন জাহ্নবী খুব মনোযোগ দিয়ে পরোটা খাওয়া শুরু করে। তার খাওয়া দেখে মনে হচ্ছিল এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য পরোটাটা শেষ করা। জাহ্নবীর খাওয়া দেখে তার বাবা মাও অবাক হয়ে যায়, কারণ একটু আগেও জাহ্নবী অয়েলি খাবার বলে খেতে যাচ্ছিল না। একটু পরে ভানরাজ বলে, জাহ্নবী এখন পানি খেয়ে নাও। আর জাহ্নবীও সাথে সাথে গ্লাসটা ফাঁকা করে দেয়। কবিরও যদি এসব কিছু তেমন গুরুত্ব দেয় না। জাহ্নবীর কোনো কিছুই ভালো লাগছিল না, সে খুব অস্থির ফিল করছিল। তাই সে কবিরকে বলে, বাবা চলো আমরা চলে যাই, আর এখানে থাকতে ইচ্ছে করছে না। এই বলে সে দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে। তখন সাইড থেকে ভানরাজ গাড়ির জানালার কাছে এসে জাহ্নবীকে একটা বিস্কিটের প্যাকেট দিয়ে বলে, ফার্ম হাউসে পৌঁছার সাথে সাথে এই বিস্কিটটা খেয়ে ফেলবে। আর জাহ্নবীও অদ্ভুতভাবে রাজি হয়ে যায়। জ্যোতি বিষয়টা খেয়াল করে। ভানরাজ চলে গেলে জ্যোতি জাহ্নবীকে বলে, লোকটা কি বললো তোমাকে? কিন্তু জাহ্নবী কেন জানি জ্যোতিকে বলে, তেমন কিছুই না, আমাকে বাই বলতে এসেছিল। এরপর ফার্ম হাউসে পৌঁছানোর পর সবাই গাড়ি থেকে নামলেও আমরা দেখতে পাই জাহ্নবী গাড়ির ভেতরেই আছে, আর বসে বসে ভানরাজের দেয়া সেই বিস্কিটটা খুব মন দিয়ে খাচ্ছে, কারণ ভানরাজ বলেছিল ফার্ম হাউসে পৌঁছার সাথে সাথে বিস্কিটটা খেয়ে নিতে। এরপর তারা সবাই সুইমিং পুলে নেমে আনন্দ করতে থাকে। তখন জ্যোতির মোবাইলটা পানি লেগে ভিজে যায়, তাই সে তাড়াতাড়ি করে উঠে সে তার মোবাইলটা একটা চালের বক্সের মধ্যে রেখে ছাদে যায় চুল শুকাতে। তখনই জ্যোতি খেয়াল করে তাদের ফার্ম হাউসের গেটে ভানরাজ দাঁড়িয়ে আছে। এটা দেখে জ্যোতির খুব অবাক লাগে। সে কবিরকে এসে বলে, ওই লোকটা এখানে কেন, আর ও আমাদের ফার্ম হাউসের ঠিকানাও জানলো কিভাবে? এটা শুনে কবিরও অবাক হয়ে যায়। এদিকে ভানরাজ কবিরের গাড়ির কাছে এসে লক্ষ্য করে তার দেয়া বিস্কিটের প্যাকেটটা পুরো ফাঁকা। এটা দেখে সে একটা শয়তানি হাসি দিয়ে ভেতরে যায়। কবির এসে দেখে ভানরাজ এতক্ষণে তাদের বাসার ভেতরে ঢুকে পড়েছে। একটা মানুষের পারমিশন ছাড়া কেউ কিভাবে এভাবে বাড়ির ভেতরে ঢুকতে পারে, এটা ভেবে কবিরের অবাক লাগে। তখন ভানরাজ বলে, আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, কি করব বুঝতে পারছিলাম না। তখনই আপনার ওয়াইফকে ছাদে দেখলাম, তাই ভাবলাম ঢুকে পড়ি। তখনই জাহ্নবী পাশ থেকে এসে বলে, বাবা আসলে আমি ওনাকে ভেতরে ঢুকতে রিকোয়েস্ট করেছি, তাই উনি ঢুকেছে। অথচ জাহ্নবীর সাথে ভানরাজের এ ব্যাপারে কোনো কথাই হয়নি। তারা সবাই ভেজা শরীরে দাঁড়িয়েছিল, তাই জ্যোতি জাহ্নবীকে বলে, যাও উপরে গিয়ে কাপড় চেঞ্জ করে আসো। কিন্তু জাহ্নবী জ্যোতির কথায় পাত্তা না দিয়ে ভানরাজের সামনে দাঁড়িয়ে রয়েছে। এরপর যখন ভানরাজ জাহ্নবীকে বলে, যাও কাপড় চেঞ্জ করে আবার নিচে আসো, জাহ্নবী বাধ্য মেয়ের মতো উপরে গিয়ে কাপড় চেঞ্জ করে
তারপর আবার নিচে এসে ভানরাজের সাথে গল্প করতে থাকে। জাহ্নবী ভানরাজকে তার সমস্ত সিক্রেট কথা বলতে থাকে, যেগুলো হয়তো সে তার বাবা মাকেও বলেনি। তার কোন ছেলের সাথে রিলেশন চলছে, তারা লাদাখ ট্যুরে যাচ্ছে, সাথে কে কে যাচ্ছে, সবকিছু সে ভানরাজকে বলতে থাকে। এর মধ্যে ধ্রুব এসে জাহ্নবীকে খেলার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু ভানরাজ বিরক্ত হয়ে বলে, দেখো আমরা কথা বলছি, এখন এখান থেকে চলে যাও। ধ্রুব মন খারাপ করে চলে যায়। এরপর তারা আবার কথা বলতে থাকে। এক পর্যায়ে ভানরাজ বলে, তুমি তোমার বন্ধুদের সাথে লাদাখ ট্যুরে যেতে পারবে না। জাহ্নবী বলে, কেন? ভানরাজ বলে, কারণ তোমার আমার সাথে যেতে হবে, সারা জীবনের জন্য। জাহ্নবী হঠাৎ চুপ হয়ে যায়, সেজন্য একটা ঘোরের মধ্যে চলে যায়। ভানরাজ বলে, তোমাকে আমার সাথেই যেতে হবে, বলো ওকে। জাহ্নবী ওকে বলতেই যাবে, এমন সময় ধ্রুব একটা বল জাহ্নবীর দিকে ছুড়ে দেয়, আর জাহ্নবীর ঘোর কেটে যায়। এটা দেখে ভানরাজ খুব বিরক্ত হয়, আর সে জাহ্নবীকে বলে, জাহ্নবী যাও, তোমার ভাইয়ের সাথে এতটাই খেলতে থাকো যাতে ও সারা জীবন আর খেলতে না যায়। জাহ্নবী বাধ্য মেয়ের মতো উঠে ভাইয়ের সাথে খেলতে যায়। একটু পর ধ্রুবের চিৎকার শুনে জ্যোতি দৌড়ে গিয়ে দেখে জাহ্নবী ধ্রুবকে নিয়ে দোলনায় এত জোরে জোরে দুল খাচ্ছিল, যেটা ধ্রুব সহ্য করতে পারছিল না। জ্যোতি অনেক আটকানোর চেষ্টা করেও দোলনা থামাতে পারছিল না। তখন কবিরও সেখানে দৌড়ে চলে আসে, কিন্তু তারা দুজনেই জাহ্নবীকে এত রিকোয়েস্ট করার পরও জাহ্নবী থামছিল না। এদিকে ধ্রুবের অবস্থা খুবই খারাপ হতে থাকে, আর ভানরাজ পাশ থেকে হাসতে থাকে। এক পর্যায়ে ভানরাজ জাহ্নবীকে বলে, জাহ্নবী স্টপ। তখনই জাহ্নবী থেমে যায়। থামার পর জাহ্নবী বুঝতে পারে না সে তার ভাইয়ের সাথে এটা কেন করলো। জাহ্নবী বারবার ভাইকে সরি বলতে থাকে, আর জ্যোতি আর কবির ধ্রুবকে ভেতরে নিয়ে যায়, কারণ ধ্রুবের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। এরপর খাবার টেবিলে বসে জাহ্নবী খুব আপসেট হয়ে বসেছিল। এটা দেখে কবির জাহ্নবীকে ইজি হওয়ার জন্য বলে, যেটা হয়েছে হয়েছে, বাদ দাও, এতে তোমার কোনো দোষ ছিল না। তখন ভানরাজ পাশ থেকে এসে বলে, আসলেই ওদের কোনো দোষ নেই, দোষ আপনাদের, কারণ আপনারাই আপনাদের বাচ্চা দুটোকে বেশি ফ্রিডম দিয়ে বেয়াদব বানিয়ে ফেলেছেন। এটা শুনে কবির খুব বিরক্ত হয়ে বলে, দেখুন এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, আপনি এসব ব্যাপারে কিছুই জানেন না। তখন ভানরাজ বলে, কে বলেছে জানি না, আমি তো সব কিছুই জানি। এই যেমন আপনার মেয়ে তার বয়ফ্রেন্ড ভিভানের সাথে লাদাখ ট্যুরে যাচ্ছে, আরও অনেক কিছুই সে বলতে থাকে। এসব শুনে জ্যোতি রেগে গিয়ে জাহ্নবীকে বলে, তুমি এসব কেন ওনার সাথে ডিসকাস করেছো? জাহ্নবী বলে, মা উনি জানতে চেয়েছে তাই বলেছি, আর কেন জানি না, উনি যা বলছে আমার সেটাই করতে মন চাচ্ছে। ভানরাজ তখন হাসতে হাসতে বলে, আসলেও তাই, দাঁড়ান আপনাদেরকে একটা ডেমো দেখায়। এই বলে সে জাহ্নবীকে বলে, এখনই তোমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলো তুমি লাদাখ ট্যুরে যাবে না, আর তার সাথে ব্রেকআপ করো। আর জাহ্নবীর সাথে সাথে তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে তার সাথে ব্রেকআপ করে ফেলে। এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। এসব দেখে কবির বুঝতে পারে এই লোকটার মধ্যে ঝামেলা আছে, তাই সে সাথে সাথে ভানরাজকে বের হয়ে যেতে বলে। তখন ভানরাজ বলে, আপনি এখনো বুঝতে পারেননি, আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। এটা শুনে কবির রাগে ভানরাজের ঘাড় ধরে তাকে বের করে দিতে ধরে। তখন ভানরাজ জাহ্নবীকে বলে, জাহ্নবী তোমার বাবাকে থামাও। আর জাহ্নবীর সাথে সাথে তার বাবাকে জোরে করে একটা ধাক্কা মেরে ফেলে দেয়, আর বলে, আঙ্কেল এখান থেকে কোথাও যাবে না। জ্যোতি ভয়ে ভয়ে তার মেয়ের কাছে এসে বলে, তুই এসব কেন করছিস জাহ্নবী? জাহ্নবী বলে, আঙ্কেল বলেছে তাই। জ্যোতি বলে, উনি যা বলবে সবকিছু কেন তোকে করতে হবে? তখন ভানরাজ পাশ থেকে হাসতে হাসতে বলে, আমি যা বলবো ওকে তাই করতে হবে। কবির বলে, কি করেছিস তুই আমার মেয়ের সাথে? তখন ভানরাজ বলে, বশীকরণ, মানে হলো কালো জাদু। আপনাদের মেয়ে এখন আমার হাতের পুতুল, আর আমি ওর ভগবান। আমি ওকে যেভাবে যা বলবো ও তাই করবে। বিশ্বাস না হলে আপনাদেরকে আরও ডেমো দেখাচ্ছি। এই বলে সে জাহ্নবীকে সোফায় বসতে বললে জাহ্নবী বসে পড়ে, তারপর আবার উঠতে বললে আবার উঠে দাঁড়ায়। এভাবে ভানরাজ জাহ্নবীকে বারবার উঠতে আর বসতে বললে জাহ্নবী অনেকক্ষণ ধরে ওঠা বসা করতে থাকে। কবির আর জ্যোতি যেন জাহ্নবীর এই অবস্থা সহ্য করতে পারছিল না। তারা স্তব্ধ হয়ে গিয়েছে মেয়ের এই করুণ অবস্থা দেখে। এরপর আবারও ভানরাজ জাহ্নবীকে বলে, বাচ্চাদের মতো জোরে জোরে কাঁদো। আর জাহ্নবী চিৎকার করে বুক ফেটে কাঁদতে থাকে। এটা দেখে কবির আর জ্যোতিও কেঁদে ফেলে, কারণ তাদের হাতে করার মতো কিছুই নেই। তাদের মেয়ে তো তাদের কোনো কথাই শুনছে না। একটু পরে বাইরে খুব জোরে বৃষ্টি চলে আসে। এটা থেকে ভানরাজ জাহ্নবীকে বলে, যাও বাইরে গিয়ে সুইমিং পুলে পানির নিচে শ্বাস বন্ধ করে ডুবে থাকো যতক্ষণ আমি না ডাকি। জাহ্নবী চলে যেতে ধরলে কবির জাহ্নবীকে আটকানোর চেষ্টা করে, কারণ পানির নিচে এভাবে শ্বাসরোধ করে থাকলে জাহ্নবী মারা যাবে। কিন্তু কবির ও জ্যোতি দুজন মিলে অনেক চেষ্টা করেও জাহ্নবীকে থামাতে পারছিল না। তখন কবির বলে, তুই কি চাস আমাদের কাছে? ভানরাজ তখন বলে, এতক্ষণ পর আসল কথায় এসেছেন। এরপর ভানরাজ জাহ্নবীকে থামতে বললে জাহ্নবী থেমে যায়। আর তারপর কবিরকে বলে, আমি কি চাইছি বলছি, তার আগে এই বাড়িতে যত মোবাইল আছে সবগুলো নিয়ে আসেন। সবগুলো মোবাইল আনলে ভানরাজ জাহ্নবীকে বলে, একটা একটা করে সবগুলো মোবাইল ভেঙে ফেলো। আর জাহ্নবীও বাধ্য মেয়ের মতো সবগুলো মোবাইল ভেঙে ফেলে। এরপর ভানরাজ জাহ্নবীকে বলে, বাড়িতে যত ইলেকট্রিক লাইন ও ওয়াইফাই লাইন আছে সবকিছু কেটে ফেলো। জাহ্নবী কথা মতো সব লাইনের তার কেটে দেয়। হঠাৎ ভানরাজের মনে পড়ে জাহ্নবী ধাবাতে বলেছিল সে চায়ের স্মেল সহ্য করতে পারে না।
তাই সে জাহ্নবীকে বলে কিচেন থেকে চা পাতা নিয়ে আসো। জাহ্নবী চা পাতা আনলে ধানরাজ প্যাকেটের সব চা পাতা জাহ্নবীকে খেয়ে ফেলতে বলে, আর জাহ্নবী পাগলের মতো সেগুলো খাওয়া শুরু করে। খেতে খেতে জাহ্নবীর শ্বাস আটকে যাওয়ার অবস্থা হয়, কিন্তু তারপরও সে থামে না। কবির গিয়ে জাহ্নবীকে থামানোর চেষ্টা করলে ধানরাজ রাগ করে জাহ্নবীকে বলে, তোমার বাবাকে এবার একটা থাপ্পড় মারো। আর জাহ্নবী ঠাস করে তার বাবার গালে একটা চড় লাগিয়ে দেয়। মেয়ের হাতে চড় খেয়ে কবির লজ্জায় আর দুঃখে স্তব্ধ হয়ে যায়। তার চোখে পানি চলে আসে। কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তারা দুজনেই ভানরাজের কাছে স্যারেন্ডার করে ফেলে আর বলে, আপনি আসলে কি চান আমাদের কাছে বলুন। ভানরাজ সোফায় পায়ের উপরে পা তুলে বসেছিল আর জাহ্নবী তার পা টিপে দিচ্ছিল। তখন ভানরাজ বলে, আমি চাই আপনারা আপনাদের মেয়েকে আমার কাছে একেবারে দান করে দেন। কবির বলে, এটা কোনোভাবেই সম্ভব না। ভানরাজ বলে, সম্ভব তো অবশ্যই, আমি তো ওকে নিয়ে যাবই, কিন্তু আপনারা যত না করবেন আমি আপনাদের মেয়ের তত ক্ষতি করতে থাকবো, আর সেটা আপনারা সহ্য করতে পারবেন না। এদিকে জাহ্নবী ভানরাজের পা টিপে দিচ্ছিল। ভানরাজের পায়ে একটু ব্যথা লাগতেই সে জাহ্নবীর বুকে একটা জোরে করে লাথি মারে। এটা দেখে কবির নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে দৌড়ে গিয়ে ভানরাজকে সমানে মারতে থাকে। আর এদিকে জাহ্নবী প্রাণপণ চেষ্টা করে ভানরাজকে বাঁচানোর জন্য, কিন্তু জ্যোতি তাকে শক্ত করে ধরে রাখে। আর কবির মারতে মারতে ভানরাজের অবস্থা খারাপ করে ফেলে। তখনই ধ্রুব সেখানে চলে আসে। কবিরের সাথে পেরে না উঠে ভানরাজ চিৎকার করে জাহ্নবীকে বলে, জাহ্নবী তোর ভাইয়ের মাথা ফাটিয়ে ফেল। তখন জাহ্নবী জ্যোতিকে জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর ধ্রুবকে সিঁড়ির রেলিংয়ের সাথে জোরে আঘাত করে, আর ধ্রুব সেখানে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ধ্রুবের মাথা থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়তে থাকে। ঠিক তখনই হঠাৎ করে কলিং বেলের আওয়াজ ভেসে আসে। তখন আমরা দেখতে পাই বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। ওয়াচম্যান গেট খুলে দিলে পুলিশ ভেতরে ঢুকে দেখে ভেতরে অনেক জোরে মিউজিক চলছে, আর কবির, জ্যোতি আর ভানরাজ বসে বসে গান শুনছে। পুলিশ বলে, এতক্ষণ ধরে বেল বাজাচ্ছিলাম, কিন্তু আপনারা গেট কেন খুলছিলেন না? তখন কবির বলে, আসলে অনেক জোরে মিউজিক চলছিল তো তাই শুনতে পাইনি। কবির পুলিশকে কোনো কিছু বুঝতে দেয় না। পুলিশ তখন জ্যোতিকে বলে, আপনার নাম কি জ্যোতি? জ্যোতি বলে হ্যাঁ। তখন পুলিশ তাকে বলে, আপনার মোবাইলটা কোথায়? অনেকক্ষণ ধরে আপনাকে আমরা ফোন করছি, কিন্তু আপনি ফোনটা রিসিভ করছেন না। পুলিশ জ্যোতিকে কেন ফোন করছে জানতে চাইলে পুলিশ বলে, আমাদের হেল্পলাইনে জ্যোতির নাম্বার থেকে একটা মিস কল এসেছে, আর তারপর থেকে আমরা ওই নাম্বারে ট্রাই করে যাচ্ছি, কিন্তু কেউ কল ধরছে না। ভানরাজ বুঝতে পারে কাহিনী কি। জ্যোতি আসলে পুলিশকে ফোন করতে চেয়েছিল হেল্পের জন্য, কিন্তু এখন চাইলেও সে পুলিশের হেল্প নিতে পারবে না, কারণ তাদের মেয়ে ভানরাজের হাতের পুতুল। জ্যোতি বলে, কই, আমি তো কোনো ফোন করিনি। তখন পুলিশ জ্যোতির ফোনটা দেখতে চাইলে জ্যোতি কিচেনে যায় তার ফোন আনতে। ভানরাজ যখন জাহ্নবীকে বাড়ির সব ফোন ভাঙতে বলেছিল, তখন শুধু জ্যোতির ফোন ছাড়া জাহ্নবী সবার ফোনই ভেঙে ফেলেছিল, কারণ জ্যোতির ফোন ছিল চালের কোটার মধ্যে। ভানরাজ ভেতরে ভেতরে খুব রেগে যায় আর ভাবে, এই শাস্তি তো সে অবশ্যই জাহ্নবীকে দিবে। জ্যোতি কিচেনে ঢুকে তার চোখ কপালে ওঠে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে। তার মেয়ে গ্যাসের সিলিন্ডারের উপরে একটা ম্যাচ হাতে নিয়ে বসে আছে। সিলিন্ডারের গ্যাস ছাড়া রয়েছে আর পুরো বাড়ি গ্যাস দিয়ে ভরে যাচ্ছে। এখন শুধু ভানরাজের কমান্ড দেবার পালা, তাহলে জাহ্নবী ম্যাচের কাঠিতে ঠোকা দিয়ে আগুন ধরিয়ে দেবে। যদি ভয়ে ভয়ে চালের কোটার ভেতর থেকে মোবাইলটা বের করে আনে। তারপর পুলিশকে এসে বলে, দেখুন না, আমার ছেলের কাজ। আপনাদের হেল্পলাইনে বারবার কল দিয়ে বিরক্ত করছিল, তারপর আবার আমার মোবাইলটা চালের কোটার ভিতরে লুকিয়ে রেখেছে। পুলিশ এসে বলে, ঠিক আছে, খেয়াল রাখবেন আর যেন কখনো এরকম না হয়। এই বলে পুলিশ চলে যায়। পুলিশ চলে গেলে ভানরাজ জাহ্নবীকে বলে, জাহ্নবী চলে আয়, প্ল্যান ক্যান্সেল। তখন জাহ্নবী কিচেন থেকে বের হয়ে আসে। কবির ধ্রুবকে দেখে বলে, ওর অবস্থা অনেক খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তোমার যা চাই আমরা দিয়ে দিব, প্রয়োজন হলে এই বাড়িও লিখে দিব, তাও আমাদের ছেড়ে দাও। তখন ভানরাজ বলে, ঠিক আছে, তোমার বাড়িতে যা যা আছে সব নিয়ে আসো। এরপর কবির ফার্ম হাউসে যত টাকা পয়সা ও জুয়েলারি ছিল সবকিছু একটা ব্যাগে করে ভানরাজের সামনে নিয়ে আসে। ভানরাজ এসব দেখে মুচকি হেসে ব্যাগটা কাঁধে নিয়ে বলে, ঠিক আছে ভাই ভাবি, আমি তাহলে আজ চলি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে সে চলে যায়। কবির ও জ্যোতি জাহ্নবীকে জড়িয়ে ধরে আর ভাবে যে এবারের মতো তারা তাদের মেয়েকে হয়তো বাঁচাতে পারলো। কিন্তু একটু পরেই তারা অবাক হয়ে যায়, কারণ জাহ্নবী একটা কাঠের পুতুলের মতো মাথা নিচু করে চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে। তার বাবা মার কোনো কথাই যেন তার কানে ঢুকছে না, আর বাইরে থেকে একটা পোড়া গন্ধ আসছে। এটা দেখে কবির তাড়াহুড়া করে গেট খুলে দেখে শয়তানটা আসলে এখনো যায়নি, বরং সে কবিরের দেয়া সমস্ত টাকা পয়সা ও জুয়েলারিগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলছিল। ধানরাজ হাসতে হাসতে বলে, তুই কি ভেবেছিস এই সামান্য কয়টা টাকা দিয়ে তুই আমাকে কিনে নিবি? তুই জানিস আমি কে আর আমি কি করতে পারি? আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরে আমি হব এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আমার ইশারায় পুরো পৃথিবী চলবে, আর তুই এসেছিস আমাকে এই মাত্র কয়েকটা টাকার লোভ দেখাতে। এই বলে সে আবারও রুমে প্রবেশ করে। ধানরাজ জাহ্নবীকে বলে, তোর মার ফোন যে কিচেনে ছিল আমাকে বলিসনি কেন?
ভুল যখন করেছিস এখন নিজেকেই শাস্তি দে। এই বলে ভানরাজ জাহ্নবীকে নিজের গালেই থাপ্পড় দিতে বলে, আর জাহ্নবী তার শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজের গালে থাপ্পড় মারতে থাকে। একসময় তার মুখ ফেটে রক্ত বের হয়ে আসে, কিন্তু তারপরও জাহ্নবী থামে না। আর এসব দেখে জ্যোতি শোকে পাথর হয়ে বসে পড়ে। আর এদিকে কবির উপরে চলে যায় তার ছেলেকে দেখতে, কারণ ধ্রুবের অবস্থাও খুব খারাপ। হঠাৎ কবিরের নজর পড়ে তার ছেলের মিউজিক রেকর্ডারের দিকে। ধ্রুব এটা দিয়ে তার নতুন বানানো গানের লিরিক্স রেকর্ড করত। এটার দিকে তাকিয়ে কবির কি যেন একটা ভাবতে থাকে, হয়তো তার মাথায় কোনো প্ল্যান এসেছে। এদিকে ভানরাজ মিউজিক চালিয়ে জাহ্নবীকে নাচতে বলে, আর ততক্ষণ নাচতে বলে যতক্ষণ না সে তাকে থামতে বলবে। জাহ্নবী একটানা নাচতে থাকে, নাচতে নাচতে এক পর্যায়ে হাঁপিয়ে ওঠে, তার গলা শুকিয়ে দম বন্ধ হবার মতো অবস্থা হয়। এটা দেখে জ্যোতি দৌড়ে গিয়ে পানির গ্লাস নিয়ে আসে। জ্যোতির হাতে পানি দেখে জাহ্নবী তাড়াহুড়া করে গ্লাসটা নেয় পানি খাবে, কিন্তু শয়তান ভানরাজ জাহ্নবীকে বলে, জাহ্নবী পানি ফেলে দাও। আর বেচারি জাহ্নবী মুখের কাছে গ্লাস নিয়েও পারমিশন না পেয়ে পানিটা ফেলে দেয়। জ্যোতি ভানরাজকে রিকোয়েস্ট করতে থাকে সেজন্য জাহ্নবীকে পানিটা খেতে দেয়। তখন ভানরাজ বিরক্ত হয়ে জাহ্নবীকে বলে, জাহ্নবী কিচেন থেকে একটা চাকু নিয়ে আসো, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে তোমার মা চলে না গেলে তার পেটে চাকু ঢুকিয়ে দিও। এরপর ভানরাজ 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকে, আর জাহ্নবী করুণ চোখে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। জাহ্নবী চাচ্ছিল তার মা সেখান থেকে চলে যাক, কারণ যদি চলে না গেলে জাহ্নবীর হাতে জ্যোতিকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই জ্যোতি আর কোনো উপায় না দেখে দৌড়ে উপরে চলে যায়, আর ভানরাজ সোফার উপরে শুয়ে পড়ে আর জাহ্নবীকে বলে, কেউ যদি তার কাছে আসার চেষ্টা করে তাহলে সে যেন তাকে চাকু দিয়ে মেরে ফেলে। একটু পরে কবির নিচে আসার চেষ্টা করে, কিন্তু জাহ্নবী চাকু হাতে কড়াভাবে গার্ড দিচ্ছে, যাতে কেউ ভানরাজের কোনো ক্ষতি করতে না পারে। কবির ইশারায় জাহ্নবীকে রিকোয়েস্ট করে যাতে সে তাকে নিচে যেতে দেয়, কিন্তু জাহ্নবী বারবার চোখের ইশারাতে বুঝিয়ে দিচ্ছিল যাতে কবির নিচে না আসে। আসলে জাহ্নবী বুঝতে পারছিল সে সবকিছু ভুল করছে, কিন্তু সে শুধু নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। যেহেতু কবির নিচে আসছিল তাই নিজের বাবাকে মেরে ফেলতে হবে এটা ভেবে ভয়েই জাহ্নবী সেখানে প্রস্তাব করে ফেলে। বাবার সামনে মেয়ের এই অবস্থা এটা কবির কোনোভাবেই সহ্য করতে পারে না। সে চোখ বন্ধ করে উপরে চলে যায়। উপরে গিয়ে জ্যোতিকে বিষয়টা জানালে জ্যোতি দৌড়ে চলে আসে মেয়ের কাছে। জ্যোতি ভানরাজকে বলে, ওর কাপড় নোংরা হয়েছে, ওকে বাথরুমে নিয়ে যেতে দাও। কিন্তু ভানরাজ বলে, যান ওর কাপড় নিয়ে আসুন, ওকে এখানেই চেঞ্জ করে দেন। এটা শুনে জ্যোতি রেগে যায়। জ্যোতির রাগ দেখে ভানরাজ জাহ্নবীকে বলে, জাহ্নবী তোমার প্যান্ট খুলে ফেলো। আর জাহ্নবীর সাথে সাথে তার প্যান্ট খুলে ফেলে। মেয়েকে এভাবে দেখে জ্যোতি দৌড়ে গিয়ে উপর থেকে একটা প্যান্ট নিয়ে আসে, আর তারপর সেটা মেয়েকে পরিয়ে দেয়। প্যান্ট পরানোর সময় জাহ্নবী করুণ চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। আসলে মা মেয়ের এই মুহূর্তটা যে কতটা কষ্টের ও লজ্জার এটা শুধু তারাই বুঝতে পারছিল। মায়ের সামনে মেয়ের এত অপমান জ্যোতি কোনোভাবেই সহ্য করতে পারছিল না, তাই সে জাহ্নবীর হাত থেকে চাকুটা নিয়ে জাহ্নবীকে ঠেলে ফেলে দিয়ে ভানরাজের উপর ঝাঁপিয়ে পড়ে, আর ওই চাকু দিয়ে ভানরাজকে সমানে মারতে থাকে। এদিকে জাহ্নবী এসে পেছন থেকে জ্যোতিকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু জ্যোতি পাগলের মতো ভানরাজকে মারতে থাকে। এদিকে আমরা দেখতে পাই কবির উপরের জানালা দিয়ে দেয়াল ধরে নিচে নামার চেষ্টা করছে, কিন্তু কেন নামছিল বা কি করছিল সেটা আমরা সামনে এগুলো জানতে পারবো। এদিকে জাহ্নবী অনেক চেষ্টা করেও থামাতে না পেরে টেবিলের নিচ থেকে ওই চাকুটা বের করে যায় জ্যোতিকে মারতে, আর তখনই কবির এসে পেছন থেকে জাহ্নবীকে থামিয়ে দেয়, আর জাহ্নবী চাকুটা দিয়ে তার বাবার হাতে একটা কোপ দেয়। তারপর কবির অনেক কষ্টে জাহ্নবীর হাত দুটো বেঁধে জাহ্নবীকে বেঁধে রাখে, আর তারপর ভানরাজকে মারতে থাকে। মারতে মারতে কবির এক পর্যায়ে ভানরাজকে মেরেই ফেলবে। এমন সময় বেচারা ভানরাজ আর কোনো উপায় না দেখে জাহ্নবীকে বলে, জাহ্নবী চিৎকার করে হাসতে থাকো, আর ততক্ষণ পর্যন্ত হাসো যতক্ষণ না তুমি মারা যাও। আর জাহ্নবী চিৎকার করে অদ্ভুত রকমভাবে হাসি দিতে থাকে। এই হাসির শব্দটা কবিরের কাছে খুব অসহ্য লাগছিল। সে কান চেপে ধরে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এরপর ভানরাজ জ্যোতিকে বলে, ভাবি আপনি আমার উপরে এভাবে অ্যাটাক করে ঠিক করলেন না, এর ফল তো আপনাকে ভোগ করতেই হবে। এই বলে সে জাহ্নবীকে বলে, জাহ্নবী তোমার ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে, যাও ওর কষ্ট একবারে শেষ করে দিয়ে আসো। এরপর জাহ্নবী চাকু নিয়ে ধ্রুবকে মারার জন্য উপরে যায়, আর ধ্রুব এটা শুনে ভয়ে দৌড়ে লুকিয়ে পড়ে, কিন্তু জাহ্নবী সেখান থেকেও ধ্রুবকে খুঁজে বের করে। ধ্রুব দৌড়ে তাদের চিলেকোঠার ছাদে উঠে বাঁচার চেষ্টা করে। কবির সেখানে পৌঁছার আগে জাহ্নবী গিয়ে সেখানে হাজির হয়, আর ধ্রুবকে ছাদ থেকে ফেলে দেয়। বাবা হয়ে ছেলেকে বাঁচাতে পারলো না এই দুঃখে কবির মাথায় হাত দিয়ে বসে পড়ে, আর জ্যোতি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে, শুধু চুপ করে ছেলের দিকে তাকিয়েছিল। কিন্তু হঠাৎ করেই ধ্রুব কাশি দিয়ে ওঠে, আর তখন তারা বুঝতে পারে ধ্রুব আসলে এখনো মারা যায়নি, শুধু অজ্ঞান হয়েছিল। ঠিক তখনই ভানরাজ পেছন থেকে জাহ্নবীকে এনে বলে, এখনো সময় আছে, নিজের ছেলেকে বাঁচাও। ছেলের এই অবস্থা থেকে আর উপায় না পেয়ে কবির বলে, ঠিক আছে নিয়ে যাও। ভানরাজ তখন বলে, তাহলে বলো, আমি আমাদের মেয়ে জাহ্নবীকে সারা জীবনের জন্য ভানরাজের কাছে দান করে দিলাম। ভানরাজের কথা মতো
কবির ও জ্যোতি কাঁদতে কাঁদতে তাদের মেয়েকে একেবারে দিয়ে দেয়। এরপর ভানরাজ জাহ্নবীকে নিয়ে একবারে চলে যায় আর কবির ও জ্যোতি ধ্রুবকে নিয়ে গাড়িতে উঠে হসপিটালে নিয়ে যাবার উদ্দেশ্যে। কিন্তু ধ্রুব তখন তার বাবাকে বলে, বাবা দিদিকে নিয়ে আসো, ওর কোনো দোষ নেই। এরপর কবির তাদের ওয়াচম্যানের এখানে এসে দেখে ওয়াচম্যানকে কেউ একজন মেরে ফেলেছে। তারপর সে ওয়াচম্যানের ফোন নিয়ে ভানরাজের লোকেশন ট্র্যাক করতে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে ভানরাজের লোকেশন কিভাবে কবির ট্র্যাক করছে। আসলে মুভির মাঝখানে আমরা দেখেছিলাম জ্যোতি যখন ভানরাজকে মারছিল তখন সে উপর থেকে দেয়াল বেয়ে নিচে নামার চেষ্টা করছিল। আসলে জানালার কাছে ভানরাজের ফোনটা রাখা ছিল। সে দেয়াল বেয়ে নেমে জানালার থেকে ভানরাজের ফোনটা নিয়ে তার ফোনের লোকেশন অন করে রাখে, যাতে ভানরাজ যখন তার মেয়েকে নিয়ে যাবে সে যেন লোকেশন ট্র্যাক করতে পারে। এদিকে ভানরাজ জাহ্নবীকে নিয়ে তার সীমানায় পৌঁছে যায়। সেখানে ঢুকলে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে একটা মেয়ে দোলনায় দোল খাচ্ছে। ভানরাজ তাকে দেখে হাসতে হাসতে বলে, আরে কতদিন ধরে দোল খাচ্ছিস, এবার নাম। তার মানে এখান থেকে বের হওয়ার আগে ভানরাজ হয়তো তাকে বলে গিয়েছিল দোলনায় দোল খেতে, আর বেচারি তখন থেকে এভাবে দোল খেয়ে যাচ্ছে। এরপর ভানরাজ তার মহলের মধ্যে ঢুকলে আমরা দেখতে পাই এখানে শুধু জাহ্নবী না, আরও অনেক অল্প বয়স্ক মেয়ে আছে যাদেরকে ভানরাজ এভাবে বশ করে রেখেছে। তারা সবাই একটা ঘোরের মধ্যে আছে। আসলে আজকে ছিল অমাবস্যার রাত, আর এই রাতে এই মেয়েগুলো আগুনে ঝাঁপ দিয়ে আত্মহুতি দিলে ভানরাজ হয়ে যাবে সর্বে সর্বা। সে তার দৃষ্টির মাধ্যমে সবাইকে কন্ট্রোল করতে পারবে। এদিকে জ্যোতি তার ছেলেকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, আর কবির ছুটে চলেছে তার মেয়েকে বাঁচাতে। কবিরের হাতে তখনও জাহ্নবীর গেঁথে দেওয়া ওই ছুরিটি রয়ে গেছে। এদিকে ভানরাজ তার ছদ্মবেশ ত্যাগ করে তার আসল তান্ত্রিক রূপে ফিরে আসে। তারপর সে একটা বিশাল বড় আগুনের বলয়ের সামনে এসে দাঁড়ায়, আর তার হাতে অনেকগুলো পুতুল। সবগুলো পুতুল কালো রঙের, আর এর মধ্যে একটা পুতুল ছিল লাল রঙের। ভানরাজ সব মেয়েদেরকে বলে, আমি যখন এই কালো পুতুলগুলো আগুনের মধ্যে ফেলবো তখন তোমরা সবাই ধীরে ধীরে আগুনের দিকে আসতে থাকবে, আর যখন লাল পুতুলটা ফেলবো তখন তোমরা সবাই একসাথে আগুনের ভেতরে ঝাঁপ দিবে। আর এই কাজটা সম্পূর্ণ হলেই ভানরাজ হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তখন আর তাকে লাড্ডু খাইয়ে মানুষকে বশ করতে হবে না, তার চোখের ইশারাতেই মানুষ তার কথায় উঠবে বসবে। এর মধ্যে ততক্ষণে কবির সেখানে চলে আসে। কবিরকে দেখে ভানরাজ তিরস্কারের হাসি আসে। ভানরাজের লোক এসে কবিরকে মারতে মারতে ভানরাজের সামনে এসে ফেলে দেয়। ভানরাজ বলে, তুই আসলে এখানে এসে ঠিক করিসনি। তুই যদি আমার একটু ক্ষতি করার চেষ্টা করিস তাহলে এই সমস্ত মেয়েগুলো, এমনকি তোর মেয়ে জাহ্নবীও তোকে এসে শকুনের মতো ছিঁড়ে খাবে। এই বলে ভানরাজ তার তন্ত্রমন্ত্র পড়া শুরু করে, আর একটা একটা করে কালো পুতুল আগুনে ফেলতে থাকে। লাস্টে যখন লাল পুতুলটা ফেলবে ঠিক তখনই কবির ভানরাজের হাত থেকে পুতুলটা কেড়ে নেয়, আর ভানরাজ পুতুলটা নিতে নিচু হলেই কবির তার হাতে গেঁথে থাকা চাকুটা দিয়ে ভানরাজের জিভ কেটে ফেলে। কারণ ভানরাজকে থামানোর একটাই উপায় হলো তার কথা বন্ধ করা, কারণ সে কমান্ড দিতে না পারলেই জাহ্নবী কোনো উল্টাপাল্টা কাজ করবে না। আর এইদিকে বেচারা ভানরাজ ব্যথায় চিৎকার করতে থাকে, আর তখন সমস্ত মেয়েগুলো কবিরের দিকে ছুটে এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। আর তখন কবির তার ছেলের ওই রেকর্ডারে একটা রেকর্ডিং অন করে, আর সেখানে আমরা শুনতে পাই ভানরাজ বলছিল, তোমার বাবা চাই তুমি আবার আগের মতো নর্মাল হয়ে যাও, আবার আগের মতো হাসি খুশি হয়ে যাও। যেহেতু এটা ভানরাজের গলার আওয়াজ, তাই ভানরাজের কমান্ড ভেবে সমস্ত মেয়েগুলোর ঘোর কেটে যায়, আর তারা স্বাভাবিক হয়ে যায়। আসলে এখানে কাহিনী হচ্ছে, কবির যখন তার ছেলের রেকর্ডারের দিকে তাকিয়েছিল তখন সে মনে মনে প্ল্যান করেছিল ভানরাজের কথাগুলো রেকর্ড করবে। আর ভানরাজ যখন জাহ্নবীকে নর্মাল হতে বলেছিল, কবির এটা এডিট করে শুধু ওই কথাটুকুই রেখে দিয়েছিল যাতে সে পরবর্তীতে এটি ইউজ করতে পারে। এরপর সিন চলে আসে হসপিটালে। ধ্রুব প্রায় সুস্থ। একটা পুলিশ এসে কবিরকে বলে, স্যার আপনার জন্য আমরা অনেকগুলো কেস সলভ করতে পারলাম। আমরা ভেবেছিলাম এই মেয়েগুলো হয়তো মারাই গিয়েছে, কিন্তু আপনার জন্য মেয়েগুলো তাদের ফ্যামিলিতে ফেরত যেতে পারলো। আর এরপর আমরা দেখতে পাই মুভির সেই সিনটা যেটা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। এখানে কবির একটা মরা ইঁদুর নিয়ে একটা বদ্ধ রুমের মধ্যে প্রবেশ করে, আর এখানে আমরা দেখতে পাই সেই শয়তান ভানরাজটাকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে, আর তাকে প্রতিদিন একটা করে মরা ইঁদুর খেতে দেয়। কবির তখন ওই শয়তানটাকে বলে, তুই সবার ভগবান হইতে চেয়েছিলি, এখন দেখ তুই নরকে প্রতিদিন জ্বলছিস, আর আমি হলাম তোর শয়তান। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে মুভির শেষে ভিলেনের এরকম করুণ পরিণতি দেখলেই মনটা শান্তিতে ভরে যায়। আর এখানে মাধবানের যে লুকটা দিয়েছে সেটা দেখে আমার হাসিই পেয়েছে। এক কথায় শয়তানটার উচিত শিক্ষা হয়েছে। তো ভিউয়ার্স, আজকের এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কিংবা পুরনো কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।